কিন্তু ভাই তুমি যে ঘুমিয়ে আইতে আমার ডায়লগ তুই হাতে গালে রাজে সদাই বাজে দুই হাতে গালে রাজে সদাই বাজে নাইলে বায়ে দুই হাতে গালে রাজে সদাই বাজে দুই হাতে গালে রাজে সদাই বাজে। আমাদের নাটক ডাক্তার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর অংশগ্রহণে শিশু শিল্পী মুশকিলে পড়ে গেছে। যখনও ছিল না তখন ছিলই না, কোনো ভাবনাই ছিল না। ও চলে গেলে আমার এই ঘর যেন আর ঘরই থাকবে না। কবিরাজ মশাই, আপনি কি মনে করেন ওকে? বলেন কি? শাস্তে বলেছে থাক থাক, আপনি আর ওই শ্লোকগুলোকে আওড়াবেন না, তাতে আমার ভয় আরো বেড়ে যায়। এখন কি করতে হবে সেইটা বলুন। ওকে বাইরে একটি বারও যেতে দিতে পারবে, কিন্তু বুঝলাম, ওকে সাবধানে রাখতে হবে। কিন্তু বুঝলাম, কিন্তু কিভাবে সাবধানে রাখতে হবে সেটা স্থির করে দিলাম। আমি তো পূর্বেই বলেছি ওকে বাইরে একটি বারও যেতে দিতে পারবে না। ছেলে মানুষ, ওকে ঘরের মধ্যে দিনরাত বন্ধ করে রাখা সে ভারী শক্ত। তা কি করে বলো? এই শরৎকালীন রৌদ্র আর বায়ু দুই বালকের পক্ষে বিষমক। কারণ কিনা শাস্ত্রে বলেছে থাক থাক, আপনার শাস্ত্র থাক। থাক থাক থাক, আপনার শাস্ত্র থাক। তাহলে ওকে ঘরে বন্ধ করেই রাখতে হবে, অন্য কোনো কি উপায় নেই? কিছু না, কারণ কিনা কপনে তপনে চৈব। আপনার জৈব জেনে আমার কি হবে বলুন তো? রোগের সব দুঃখ কষ্ট ছেলেটি চুপ করে সহ্য করছে, কিন্তু আপনার ওই ওষুধ খাওয়ার সময় ওর কষ্ট দেখে আমার বুক ফিরতে যায়। সেই কষ্ট যত প্রবল তার ফল তত বেশি। আজ আমি উঠি রক্ত। আচ্ছা বেশ। জয় হরিহস্তে বললে ঠাকুরটা এসছে, সর্বনাশ করলে। কেন? আমাকে তোমার ভয় এসো। তুমি যে ছেলে খাবো সর্দার, তুমি তো ছেলেও নাও, তোমার ঘরেও ছেলে নেই, তোমার কেবার বয়স গেছে, তোমার ভাবটা কি? ঘরে যে একটা ছেলে এনেছি, সে কিরকম? আমার স্ত্রী এই যে পোষ্যপুত্র নেওয়ার জন্য খেপে উঠেছিল। সে তো অনেক দিন থেকেই শুনছি, কিন্তু তুমি যে নিতে চাও না। জানো তো ভাই, অনেক কষ্টে টাকা করেছি, কোথা থেকে পরের ছেলে এসে আমার কষ্টের ধন বিনা পরিশ্রমে ক্ষয় করতে থাকবে, সেইটা মনে পড়লেও খারাপ লাগতো। তাই কিন্তু এই ছেলেটিকে আমার কেমন ছেলে একটু লেগে গিয়েছে। তাই এর জন্য টাকা যতই খরচ করছো ততই মনে করছো সেই জন্য টাকার পরও ভাববো। আগে টাকা রোজগার করতো, সেটা বলে কি নেশার মতো ছিল, না করে থাকতে পারতো না। কিন্তু এখন যা টাকা রোজগার করছি সবই ছেলে পাবে জেনে বর্তমানে ভারী একটা আনন্দ পাচ্ছি। বেশ বেশ ভাই, তবে ছেলেটি কোথায় পেলে বলো দেখি? আমার স্ত্রীর গ্রাম সম্পর্কে ভাইপো, বেচারার ছোটবেলা থেকে মা নেই, আবার সেদিন তার বাপও মারা গেছে। আহা, তবে তো আমাকে তার দরকার আছে। কবিরাজ বলেছে তার ওইটুকু শরীরে বহু রোগ, তাতে তো আর বাঁচার বেশি আশা নেই। এখন একমাত্র উপায় হলো তাকে কোন রকমে শরতের রৌদ্র ও বাতাস থেকে ঘরে বন্ধ করে রাখা। ছেলেগুলোকে খেপিয়ে ঘর থেকে বার করাই তো তোমার এই বুড়ো বয়সের খেলা, তাই তোমাকে ভয় করি। মিছে বলনি, একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি শরতের রৌদ্র আর হাওয়ার মতো। কিন্তু ভাই, ঘরে ধরে রাখবার মতো খেলা আমি কিছু জানি। আমার কাজ করার অংশ সেরে আসে, তারপরে ওই ছেলেটির সঙ্গে ভাব করে নেব। আচ্ছা বেশ, জয় হরিহস্তে, জয় হরিহস্তে, জয় আমি কি ওই উঠোনটাতেও যেতে পারবো না? না বাবা, ওই যেখানটাতে
বোঝাচ্ছে, ওখানে আমি যেতে পারবো না। না বাবা, আমি যদি কাঠবিড়ালি হতো তবে বেশ, কিন্তু বিছানায় কেন আমাকে বেরোতে দেবে না? কবিরাজ যে বলেছে বাইরে বেরোলে তোমার অসুখ করবে। কবিরাজ কেমন করে জানবে? বলো কি অমন, কবিরাজ জানবে না? ছেলে এত বড় বড় পুঁথি পড়ে ফেলেছে। পুঁথি পড়লেই কি সমস্ত জানা যায়? বেশ, তাও বুঝি জানো না। আমি যে পুঁথি কিছু পড়ি তাই জানি। দেখো অমন, বড় বড় পণ্ডিতেরা সব তোমারই মতো, তারা যে ঘর থেকে বেরোয় না। বেরোয় না? না, কখন বেরোবে বলো? তারা কেবল বসে বসে পুঁথি পড়ে, আর কোনো দিকে তাদের চোখ নেই। অমল বাবু, তুমিও বড় হলে পণ্ডিত হবে, কেবল বড় বড় পুঁথি পড়বে, সবাই দেখে আশ্চর্য হয়ে যাবে। না না পিসে মশাই, তোমার দুই পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না। পিসে মশাই, আমি পণ্ডিত হব না। সে কি কথা অমল? পণ্ডিত হতে পারলে আমি বেঁচে যেতুম। আমি যা আছে সব দেখবো, কেবলই দেখে বেড়াবো। শোনো একবার, দেখবে কি? দেখবার তো আছেই বাকি। আমাদের জানালার পাশে বসে ওই যে দূরে পাহাড়টা দেখা যায়, আমার ভারী ইচ্ছা করে। পাহাড়টা যখন একটি উঁচু বেড়ার মতো দাঁড়িয়ে আছে, তখন বুঝতে হবে ওটা পেরিয়ে যাওয়া কারণ। পিসে মশাই, তোমার কি মনে হয় ও বারণ করছে? আমার ঠিক বোধ হয় এই পৃথিবীটা কথা কইতে পারে না, তাই অমনি করে নীল আকাশে হাত তুলে ডাকছে। পণ্ডিতরা বুঝি শুনতে পায় না? না, তারা শুনতেও পায় না, তারা তো তোমার মতো খেপা নয়। আমি আমার মতো একজন খেপা কালকে একজনকে দেখেছিলাম। সত্যিটা কি? তা কিরকম শুনি? তার কাঁধে এক বাঁশের লাঠি, লাঠির আগায় একটি পুটলি বাঁধা, বাঁ হাতে ছিল এক ঘটি। আমি তাকে দেখে জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছ? কেন যাচ্ছ? সে বললে, কাজ খুঁজতে যাচ্ছি। আচ্ছা পিসে মশাই, কাজ কি আর খুঁজতে হয়? হয় বই কি, কত লোক কাজ খুঁজতে বেড়ায়। বেশ তো, আমিও তাদের মতো কাজ খুঁজে বেড়াবো। খুঁজে যদি না পাও? খুঁজে যদি না পাই তো আবার খুঁজবো। আচ্ছা পিসে মশাই, কবে আমি ভালো হব? এত দেরি নেই বাবা। দেরি নেই? আমি ভালো হলেই কিন্তু চলে যাবো। কোথায় যাবে? কত বাঁকা বাঁকা ঝর্ণার জলে আমি পা ডুবিয়ে ডুবিয়ে পার হতে হতে চলে যাব। আচ্ছা বেশ, আগে তুমি ভালো হও, তারপর যাবে। আচ্ছা বেশ, আগে তুমি ভালো হও। আচ্ছা বেশ, আগে তুমি ভালো হও, তারপর যাবে। তারপর আমাকে পণ্ডিত হতে বলো না। তারপর আমাকে পণ্ডিত হতে বলো না। তারপর আমাকে পণ্ডিত হতে বলো না পিসে মশাই। আমার কাজ আছে, আমার কাজ আছে, আমার কাজ আছে। আমার কাজ আছে, আমি চললুম। কিন্তু বাবা, ঘর থেকে বেরিয়েও না যাবে। যাবো না। কিন্তু পিসে মশাই, রাস্তার ধারের এই ঘরটিতে আমি বসে থাকবো। ভালো দইওয়ালা, দইওয়ালা, ও দইওয়ালা, যাচ্ছ কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন তুমি কিনবে না তো আমার বেলা বলে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে আসছ, শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে কি করছো? কবিরাজ আমায় বাইরে বেরিয়ে যেতে বারণ করেছে, তাই আমি সারাদিন এইখানেই বসে থাকি। আচ্ছা 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 বাচ্চা, বাচ্চা, তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি যে কিচ্ছু করিনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। আচ্ছা দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম। আমাদের গ্রাম সেই পাঁচপুরা পাহাড়ের তলায়, শ্যামলী নদীর ধারে। পাঁচপুরা পাহাড়, শ্যামলী নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কিন্তু কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড় তলায় কোন গেছিলে নাকি? না না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। খুব বড় বড় পুরানো কালের গাছের তলায় তোমাদের গ্রাম, একটি
একটি লাল রঙের রাস্তার ধারে, না? ঠিক বলেছো বাবা। ওখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য! ঠিক বলছো, আমাদের গ্রামে গরু চড়ে বই কি খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে এনে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাবা, ঠিক কথা। আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে নিয়ে যায়, কিন্তু সবাই যে লাল শাড়ি পরে তা না। কিন্তু বাবা, বেড়াতে গিয়েছি, সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমায় বাইরে বেরোতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে? যাবো বই কি বাবা, খুব নিয়ে যাবো। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঘ কাঁধে নিয়ে, ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে। মরে যায় দই বেচবে কেন বাবা? এত পুঁথি করে পণ্ডিত হয়ে? না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কিরকম করে তুমি বলো? দই দই ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও। আয় পোড়া কপাল, সুরও কি শেখবার সুর? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আচ্ছা বাবা, একবার দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না। তুমি আমার একটু দই খেলে আমি যে কত খুশি হব। তোমার কি খুব দেরি হয়ে গেল? না, আমার কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে এত সুখ, সে তোমার কাছে শিখে নিই। আবার ধরে ধরে একটি কথা শুনে যাও না প্রহরী। অমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে ভয় করো না তুমি? কেন? তোমাকে কেন ভয় করবো? যদি তোমাকে ধরে নিয়ে যায়? কোথায় ধরে নিয়ে যাবে? অনেক দূরে, সেই পাহাড় পেরিয়ে। একেবারে রাজার কাছে যদি নিয়ে যাই? রাজার কাছে নিয়ে চলো না আমাকে। কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে বেরোতে বারণ করেছে, আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না। আমাকে কেবলই দিন রাত্রি এইখানেই বসে থাকতে হবে। কবিরাজ বারণ করেছে? তাই বটে, তোমার মুখখানা সাদা হয়ে গেছে, চোখের কোলে কালি পড়েছে। তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? এখনো সময় হয়নি। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি একটু ঘন্টা বাজালেই তো সময় হবে। সে কি হয়? সময় হলে তবে আমি ঘন্টা বাজিয়ে দেবো। বেশ লাগে তোমার ঘন্টা, আমার ভারী ভালো লাগে। তোমার ওই ঘন্টা বাজে ঢং 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 ঢং। তোমার ঘন্টা কেন বাজে? ঘন্টায় তো সবাইকে বলে সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? কোন দেশে? সে কথা কেউ জানে না। সে দেশ বুঝি কেউ দেখে আসেনি? আমার ভারী ইচ্ছা করছে ওই সময়ের সঙ্গে চলে যায়, যে দেশের কথা কেউ জানে না, সেই অনেক দূরে। সেই দেশে সবাইকে চলে যেতে হবে বাবা। আমাকেও যেতে হবে? হবে বই কি? কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে বেরোতে বারণ করেছে। কবিরাজ বারণ করেছে? কবিরাজ বারণ করেছে? কোনদিন কবিরাজই তোমাকে সবাই হাত ধরে নিয়ে যাবে? আচ্ছা প্রহরী, প্রহরী, আচ্ছা প্রহরী। কি বাবা? কি বাবা? আচ্ছা, ওই যে রাস্তার ওপারের বড় বাড়িটিতে নিচে উড়িয়ে দিয়েছে, আর ওখানে লোকজন কি বলি আসছে আসছে, ওখানে কি হয়েছে? ওখানে তো ডাকঘর বসেছে। ডাকঘর? কার ডাকঘর? ডাকঘর কার হবে? রাজার ডাকঘর। এই ছেলেটি ভারী মজার। রাজার ডাকঘরে সব রাজার কাছ থেকে চিঠি আসে? আসে বই কি? দেখো, একদিন তোমার নামেও চিঠি আসবে। আমার নামেও চিঠি আসবে? আমি তো ছেলে মানুষ। ছেলে মানুষকে রাজা এতটুকু ছোট্ট চিঠি লেখে। বেশ হবে। আমি কবে চিঠি পাবো? আমাকেও তিনি চিঠি লিখবেন, না তুমি কেমন করে জানতে? তা নইলে রাজা ঠিক তোমার খোলনা জানাটার সামনে সোনালি রঙের
সোনালি রঙে মিশে নুড়িয়ে রাজার খুলতে যাবেন কেন? ছেলেটাকে আমার বেশ লাগে। আচ্ছা আচ্ছা, রাজা রাজার ডাক ঘরে আমার নামে চিঠি এলে আমাকে কে এনে দেবে? রাজার জন্য ডাক্তার করা আছে, দেখোনি বুকে গোল গোল সোনার তখন করে ঘুরে বেড়ায়। আমিও বড় হলে রাজার ডাক ঘর করা হবো। ডাক্তার করা আরে মস্ত কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, বড় মানুষ নেই, গরিব নেই, ঘরে ঘরে চিঠি ঝিলি করে বেড়ানো আরে জব্বর কাজ। তুমি তুমি হাসছো কেন প্রহরী? আমার এই কাজটাই সকলের চেয়ে ভালো লাগলো। না, না। তোমার কাজও ভালো, ঘন্টা বাজানো, ঢং ঢং ঢং। ওই যে মোড়ল আসছে, আমি এবার পালাই। ও তুই দেখলে গল্প করছি তাহলে মুশকিল হয়ে যাবে। কই মোড়ল? কই কই? ওই যে অনেক দূরে, মাথায় একটা গোল পাতার ছাতি। ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? আরে না, ও আপনি মোড়লি করে। আমি আবার কাল সকালে এসে তোমাকে সব শহরের কথা শুনিয়ে যাব। রাজার কাছ থেকে যদি রোজ একটা করে চিঠি পাই তাহলে বেশ হয়, কিন্তু ডাকাতরা যদি আমাকে না চেনে? মোড়ল মশাই, মোড়ল মশাই, একটি কথা শুনে যাও। কে রে রাস্তার মধ্যে আমাকে ডাকাডাকি করে? কোথাকার বাদর এটা? তুমি তো মোড়ল মশাই, তোমাকে তো সবাই মানে। হ্যাঁ হ্যাঁ মানে বই কি, খুব মানে। রাজার ডাকাতরা তোমার কথা শোনে? না শুনে তার প্রাণ বাঁচে? বাঁচে রে, সাধ্য কি? তুমি ডাকাতরাদের বলে দেবে আমারই নাম বল, আমি এই জানলার কাছটাতে বসে থাকি। কেন বলো দেখি? আমার নামে যদি চিঠি আসে? তোমার নামে চিঠি? তোমাকে কে চিঠি লিখবে? রাজা যদি চিঠি লিখে তাহলে? এই ছেলেটা তো কম নয়, রাজা তোমাকে চিঠি লিখবে? তা লিখবে বই কি, তুমি যে তার পরম বন্ধু। কদিন তোমার সঙ্গে দেখা কদিন তোমার সঙ্গে দেখা না হয়ে রাজা শুকিয়ে যাচ্ছে, খবর পেয়েছি। আর বেশি দেরি নেই, চিঠি হয়তো আজই আছে কি কালই আছে। তুমি মোড়ল মশাই, মোড়ল মশাই, তুমি অমন করে কথা বলছো কেন? তুমি কি আমার উপর রাগ করেছো? বাস রে, তোমার উপর রাগ করবো? এত সহজ আমার? রাজার সঙ্গে তোমার চিঠি চলে। মাধব দত্তের বাড়ি বার হয়েছে দেখছি। 2 পয়সা জমিয়েছে কিনা এখন তার ঘরে রাজাবাচ্চার কথা ছাড়া কোনো কথা নেই। রোশো না, ওকে মজা দেখাচ্ছি। ওরে ছোড়া, বেশ শীঘ্রই যদি রাজার চিঠি তোদের বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করি। না না, তোমাকে কিছু করতে হবে না। কেন রে? আমি তোর খবর রাজাকে জানিয়ে দেবো, তিনি তাহলে আর দেরি করতে পারবেন না, আর এক্ষুনি পারিক পাঠিয়ে দেবেন। না না, মাধব দত্তের ভারী আস্পর্ধা, রাজার কানে উঠলে দুরস্ত হয়ে যাবে। ঝমঝম করতে করতে চলেছো, একটিবার দাঁড়াও না ভাই। আমার কি দাঁড়াবার জো আছে? বেলা হয়ে যায় যে। তোমার দাঁড়াতে ইচ্ছে করছে না, আমারও এখানে আর বসে থাকতে ইচ্ছে করছে না। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকাল বেলা কাটতাম। তোমার কি হয়েছে? জানি না কি হয়েছে, কবিরাজ বাইরে বেরোতে বারণ করেছে। আহা, তবে বেরিও না, কবিরাজের কথা মেনে চলতে হয়। বন্ধপনা করতে নেই, তাহলে লোকে দুষ্ট বলবে। বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটফট করছে? দাঁড়াও, আমি বরঞ্চ তোমার এই আটখানা দরজা বন্ধ করে দেব। না না, বন্ধ করো না, আমার সব বন্ধ, কেবলই এইটুকু খোলা। তুমি কে বলো না? আমি তো তোমাকে চিনি না। আমি সুধা। সুধা? আমি এখানকার মালিনীর মেয়ে। তুমি কি করো? সাজি করে ফুল তুলে তুলে এসে মালা গাঁথো। এখন ফুল তুলতে চলেছি। ফুল তুলতে চলেছো? তাই তোমার পা দুটি অমন খুশি হয়ে উঠেছে? যতই চলছো মোড় বাজছে ঝং ঝং ঝং। আমি যদি তোমার সঙ্গে যেতে পারতুম তো ওই উঁচু ডালে যেখানে
দেখা যায় না, ওইখান থেকে তোমার ফুল ফেলে দিত। তাই বল। এই খবর আমার থেকে তুমি নাকি বেশি জানো? জানি, আমি খুব জানি। আমি সালু ভাই চম্পার খবর জানি। আমার মনে হয় সবাই যদি আমার ছেড়ে দিত তাহলে আমি চলে যেতে পারি ওই খুব ঘন বনের মধ্যে, যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না। তুমি আমার পাগল দিদি হবে? বুদ্ধি তোমার। পাগল দিদি আমি কি করে হব? আমি যে সুধা, আমি শশী বাড়ির মেয়ে। আমাকে রোজ একটা করে মারা যাচ্ছে হয়। আমি যদি তোমার মতো এখানে বসে থাকতে পারতাম তাহলে কেমন মজা হতো। তাহলে সমস্ত দিন কি করতে? আমার বেনে বউ পুতুল আছে, তার বিয়ে দিত। আমার খুশি মেনি আছে, তাকে নিয়ে যাই। আমার বেলা হয়ে যাচ্ছে, দেরি হলে ফুল আর থাকবে না। আমার সঙ্গে আর একটু গল্প করো না, আমার খুব ভালো লাগছে। আচ্ছা বেশ, তুমি দুষ্টুমি করো না, লক্ষ্মী ছেলে হয়ে এখানে স্থির হয়ে বসো। আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সঙ্গে গল্প করে যাব। আর আমাকে একটা ফুল দিয়ে যাবে? ফুল অমনি কেমন করে দেব? দাম দিতে হবে যে। আমি যখন বড় হব তখন তোমাকে দাম দিয়ে দেব। আমি কাজ খুঁজতে চলে যাব, ওই ঝর্ণা পার হই, তখন তোমাকে দাম দিয়ে যাব। আচ্ছা বেশ, তাহলে তুমি ফুল তুলে আসবে? আসবো। আসবে? আসবো গো, আসবো। আমাকে ভুলে যাবে না, আমার নাম অমল। মনে থাকবে তোমার? না, ভুলবো না। দেখো, মনে থাকবে। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে ঘুরে বেড়াই সকাল থেকে সন্ধে। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে। ভাই, তোমরা সব কোথায় যাচ্ছ ভাই? একবার একটুখানি দাঁড়াও না। আমরা খেলতে যাচ্ছি। তোমরা কি খেলবে ভাই? আমরা চাষ চাষ খেলবো। এই যে আমার লাঙ্গল। এই যে আমার লাঙ্গল। আমরা দুজনে দুই গরু হব। সমস্ত দিন খেলবে? হ্যাঁ, সমস্ত দিন খেলবো। তারপরে সন্ধ্যার সময় এই নদীর ধার দিয়ে বাড়ি ফিরে আসবে? হ্যাঁ, সন্ধ্যার সময় ফিরবো। আমার এই ঘরের সামনে দিয়ে ফিরো ভাই। তুমি বেরিয়েছো? বেরিয়েছো না, খেলবে চলো। আমাকে যে কবিরাজ বাইরে বেরোতে বারণ করেছে। কবিরাজ? কবিরাজের মানা তুমি শোনো বুঝি? চল ভাই চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। না ভাই, তোমরা আমার এই জানলাটার সামনে খানিকক্ষণ খেলা করো, আমি একটু দেখি। এখানে কি নিয়ে খেলবো? এই যে আমার সব খেলনা পড়ে রয়েছে, এসব তোমরাই নাও ভাই। ঘরের মধ্যে একলা খেলতে ভালো লাগে না, এসব ঘুরে ছড়ানো পড়েই থাকে। এই আমার কোনো কাজে লাগে না। এই যে জাহাজ নাও। এই যে জাহাজ, এই যে জটাই। এই যে জটাই মুড়ি। কেমন সুন্দর সেপা। কেমন সুন্দর সেপা। তুমি গাড়ি নাও। হ্যাঁ, এসব কি তুমি আমাদের দিয়ে দিলে? এসব তুমি আমাদের দিয়ে দিলে, তোমার কষ্ট হচ্ছে না? না, কোনো কষ্ট হচ্ছে না, সব তোমাদের দিল। আর কিন্তু ফিরিয়ে দেবো না। আর কিন্তু ফিরিয়ে দেব না। না না, ফিরিয়ে দিতে হবে না। কেউ তো বলবে না। কেউ না, কেউ না। কিন্তু রোজ সকালে তোমরা আমার এই জানলার সামনে খানিকক্ষণ খেলো, আবার এগুলো যখন পুরানো হয়ে যাবে আমি নতুন খেলনা আনিয়ে দেব। বেশ ভাই, 1 নম্বর। বেশ ভাই বল, 1 নম্বর বল। বেশ ভাই। বেশ ভাই বেশ, আমরা রোজ এখানে খেলে যাব। ও ভাই চল ভাই সেটাগুলোকে এখানে সাজা। চল চল। বন্দুক কোথায় পাই? বন্দুক কোথায় পাই? ওই যে একটা একটা মস্ত সরকারি পড়ে আছে, ওইদিকে ভেঙে ভেঙে জোরে দিয়ে জোরে। আমরা বন্দুক বানাই। কিন্তু ভাই বল। কিন্তু ভাই তুমি যে ঘুমিয়ে আইতে আমার তাইলো। কেন জানি না আমার থেকে দেখে ঘুম পায়। অনেকক্ষণ বসে আছি, আর বসে থাকতে পারছি না, আমার ভীষণ ব্যথা করছে। এখন যে সব 1 নম্বর বেলা বলো। ওই শোনো, এক প্রহরে ঘন্টা বাজছে।
আচ্ছা আচ্ছা বল। আচ্ছা, আমার- আমার নামে যদি চিঠি আসে তারা আমায় চিনতে পারবে? কেন পারবে না? চিঠিতে তোমার নাম থাকলেই তারা তোমাকে ঠিক চিনে দেবে। বন্ধু, কালকে যখন তোমরা আসবে তখন তাদের মধ্যে একজনকে এনে আমাকে চিনিয়ে দিয়ে যেও। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে। মশাই, আজ আমি আমার সেই জানার কাছে যেতে পারবো না। কবিরাজ পালন করেছে। বাবা, সেখানে রোজ রোজ বসে থেকে তো তোমার ব্যায়ামও বেড়ে গেছে। না কিছু মশাই, না, আমি আমার ব্যায়ামর কথা কিছুই জানি না, কিন্তু সেখানে থাকলে যে আমি খুব ভালো থাকি। সেখানে বসে বসে সেখানে বসে বসে তুমি তোমাদের যত রাজ্যের ছেলে পুরো সবার সঙ্গে ভাব করে নিয়েছো। আমার দরজার সামনে রোজ যেন একটা মেলা বসে যায়। এতেও কি কখনো শরীর থেকে এতে কি কখনো শরীর থেকে? দেখো। তোমার দেখো দেখি, তোমার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। কিসে মশাই, আমার সেই ফকির হয়তো আজ আমাকে জানলার কাছে না দেখতে পেয়ে চলে যাবে। তোমার আবার ফকির কে? ওই যে রোজ আমাকে এসে নানা দেশ বিদেশের খবর বলে যায়, শুনতে আমার ভারী ভালো লাগে। ওই আমি তো কোনো ফকিরকে জানি না। এই ঠিক তার আসবার সময় হয়েছে। তোমার পায়ে পড়ি পিসে মশাই, তুমি তাকে একবার বলে এসো না, সে যেন আমার ঘরে এসে বসে। এই যে এই যে ফকির, এসো আমার বিছানায় এসে বসো। এ কি? আমি আমি ফকির। তুমি কি তুমি নও? যে কি নও জোরে বলো। তা তো ভেবে পাইনি। এবারে তুমি কোথায় গিয়েছিলে ফকির? আমি পঞ্চদ্বীপে গিয়েছিলাম। সেখান থেকে এই মাত্র আসছি। পঞ্চদ্বীপে? এটা আশ্চর্য হও কেন? তোমাদের মতো আমাকে পেয়েছো? আমার তো যেতে কোনো খরচ নেই, আমি যেখানে খুশি যেতে পারি। তোমার ভারী মজা। আমি যখন ভালো হয়ে উঠবো তখন তুমি আমাকে নিজের চেলা করে নেবে বলেছিলে, মনে আছে তো ফকির? মনে আছে। এর আবার এমন সব মন্ত্র শিখিয়ে দেব যে সমুদ্রে, পাহাড়ে, অরণ্যে কোথাও কিছুতে বাধা দিতে পারবে না। কি পাগলের মতো কথা হচ্ছে তোমাদের। বাবা অমর অমর পাহাড় পাহাড় পর্বত সমুদ্রকে ভয় করিনি, কিন্তু তোমার এই সেটির সঙ্গে যদি আবার কবিরাজ এসে জোটে তাহলে আমার মন্ত্রকে হার মানতে হবে। না না পিসে মশাই, তুমি কবিরাজকে কিছু বলো না। পঞ্চদ্বীপ কিরকম দ্বীপ বলো না ফকির? সে ভারী আশ্চর্য জায়গা। সে পাখিদের দেশ, সেখানে কোনো মানুষ নেই। তারা কথা কয় না, চলে না, তারা শুধু গান গায় আর ওড়ে। বাহ, কি চমৎকার! সমুদ্রের ধারে? সমুদ্রের ধারে হয় কি? সব নীল রঙের পাহাড় আছে, সব নীল সব নীল রঙের পাহাড় আছে? নীল রঙের পাহাড়ই তো তাদের বাসা। সন্ধ্যের সময় সেই পাহাড়ের উপর সূর্যাস্তের আলো এসে পড়ে, আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি তাদের বাসায় ফিরে আসে। সেই পাখির রঙে, আকাশের রঙে, পাহাড়ের রঙে সে এক কাণ্ড হয়ে ওঠে। পাহাড়ে ঝর্ণা আছে? নীলাম্বর ঝর্ণা না থাকলে কি চলে? একেবারে ঘিরে গলিয়ে ফেলে দিচ্ছে। আর কার্তিক নৃত্য, মুড়িগুলোকে ঠুং করে বাজাতে বাজাতে কেবল কল কল ঝড় ঝড় করতে করতে সমুদ্রের মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে। আর তো কোনো কবিরাজের বাবারও সাধ্য নেই এক ঘন্টা কোথাও আটকে রাখা। পাখিগুলো আমাকে নিতান্ত তুচ্ছ একটা মানুষ বলে যদি একবার করে না রাখতো, তাহলে ওই হাজার হাজার তাহলে সমুদ্রের ধারে এক পাশে বাসা বেঁধে সমস্ত দিনটি সমুদ্রের ঢেউকে দেখে কাটিয়ে দিত। আমি যদি পাখি হতাম তাহলে একটা বাড়ি মুশকিল হতো। তুমি নাকি দইওয়ালাকে বলে রেখেছ বড় হয়ে তুমি দই বিক্রি করবে। পাখিদের মধ্যে তোমার দইয়ের ব্যবসাটা তেমনি বেশ জমতো। বোধহয় ওতে তোমার কিছু লোকসানি হলো। আর তোমার চললো না। আমার দেখি আমাকেও খেপিয়ে তুললে। আমি চলি। মশাই, আমার সেই দইওয়ালা এসে চলে গেছে। গেছে বই কি? তোমার শখের ফকির চলতি হয়ে পঞ্চদ্বীপে পাখির ব্যবসায় উড়ে বেড়ালে তো তার আর পেট চলে না।
তাই সে তোমার জন্য একবার দই রেখে গেছে। সে যে বলেছিল আমার সঙ্গে তার ছোট বন্ধুদের বিয়ে দেবে। তবে তো বড় মুশকিল দেখছি। বলেছিল আমার টুকটুকে বউ হবে, তার নাকে নজর, তার লাল দুলে শাড়ি। বাবা বাবা আশা গো তো আমি যে ফকির মানুষ, আমারই লোভ হয়। তা বাবা হয় নেই, এবারকার মতো বিয়ে দিস না। আমি তোমাকে বলছি, তোমার দরকার হলে ওর ঘরে কোনোদিন মঞ্জির অভাব হবে না। যাও 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 যাও, আর তো পারা যাচ্ছে না। পারা যাচ্ছে না। আমি চলি। আমি চললু। ওকে বিশ্বনাথাই তো বলেছেন, এবারে আমাকে চুপি চুপি বলো না, তার ঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে? শুনেছি তো, তার চিঠি বর্ণা হয়ে বেরিয়েছে। সে চিঠি এখন পথে আছে। পথে? কোন পথে? সে যে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেল, অনেক দূরে দেখা যায়, সেই ঘন বনের পথে। তবে তো তুমি সব জানো দেখছি, সেই পথেই তো। আমি সব জানি ফকির। তাই তো দেখতে পাচ্ছি। কোথা থেকে জানলে? তা আমি জানি না, আমার মনে হয় যেন আমি চোখের সামনে দেখতে পাই। মনে হয় যেন অনেকবার দেখেছি রাজার ডাকঘরওয়ালা পাহাড় থেকে একলা কেবলই নেমে আসছে, বাঁ হাতে তাদের লণ্ঠন, কাঁধে তাদের চিঠির থলি। যতই সে নেমে আসছে ততই আমার বুকের ভিতরে ভারী খুশি হয়ে উঠছে। নবীন যোগ তো আমার নেই, তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি। আচ্ছা ফকির, যার ডাকঘর, তুমি সেই রাজাকে জানো? জানি বই কি, তার কাছে যে আমি রোজ ভিক্ষা নিতে যাই। সে তো বেশ, আমিও ভালো হয়ে উঠলে তার কাছে ভিক্ষা চাইতে যাবো। পারবো না যেতে? বাবা, তোমার আর ভিক্ষার দরকার হবে না, রাজা যা দেবে এমনিই দিয়ে দেবে। না না, আমি তার দরজার সামনে পথের ধারে দাঁড়িয়ে জয় হোক বলে ভিক্ষা চাইবো, আর খঞ্জনি বাজিয়ে নাচবো। সে বেশ হবে না? খুব ভালো হবে। তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে আমারও পেট ভরে ভিক্ষা দেবে। তুমি কি ভিক্ষা চাইবে? আমি তাকে বলবো আমাকে তোমার ডাকঘরের হলকরা করে দাও। আমি অমনি লণ্ঠন হাতে কালো চিঠির থলি নিয়ে তোমার চিঠি বিলি করে বেড়াবো। জানো তো ফকির, আমাকে একজন বলেছে আমি ভালো হয়ে উঠলে কি করে ভিক্ষা করতে হয় আমাকে শিখিয়ে দেবে। সে তো বেশ মজা হবে দেখছি। সে বেশ মজা হবে দেখছি। সেই আমাকে বলেছে কেমন করে ভিক্ষা করতে হয় আমাকে শিখিয়ে দেবে। বিশ্বমশাইকে বলি ওকে ভিক্ষা দিতে, তিনি বলে মিথ্যা কানা, ও মিথ্যা করে। আচ্ছা, ও মিথ্যা কানাই না হলো, কিন্তু চোখে যে দেখতে পায় না সেটা তো সত্যি। ঠিক বলেছো বাবা। আচ্ছা ফকির, সেদিন তুমি যে আমাকে ওই হালকা দেশের কথা বলেছিলে, ওই দেশে কোন দিক দিয়ে যাওয়া যায়? ভিতরের দিক দিয়ে একটা রাস্তা আছে, সে হয়তো খুঁজে পাওয়া শক্ত। আমি তাকে বললো তুমি ভিক্ষা করতে গিয়ে যে কত বেরোতে পাও, সবাই তো সে পায় না। বাবা, ঘরে বসে থাকলে এত কিসের দুঃখ? না না, দুঃখ নেই। প্রথম যখন আমাকে ঘরের মধ্যে একলা বসিয়ে রেখে দিয়েছিল, মনে হচ্ছিল যেন দিন ফুরোচ্ছে না। আমাদের রাজার ডাকঘর দেখা অবধি এখন আমার রোজই ভালো লাগে, ঘরের মধ্যে বসে বসেই ভালো লাগে। একদিন আমার নামেও যে কার চিঠি আসবে তা মনে করলে আমি খুশি হয়ে চুপ করে বসে থাকতে পারি, কিন্তু তার চিঠি দিতে কি লেখা থাকবে তা তো আমি জানি না। তা নাই জানলে তোমার নামটি তো লেখা থাকবে, তাহলেই হলো। ফকির, রাজা কি রাগ করবেন? অমনি বললেই হলো, রাগ করবে? কেমন রাগ করে দেখি না। আমার মতো ফকির আর তোমার মতো ছেলের উপর যে রাগ করে সে কেমন রাজাগিরি ফলায় তা দেখা যাবে। জানো ফকির, আজ সকাল থেকেই আমার চোখের উপরে সব অন্ধকার হয়ে আসছে। মনে হচ্ছে সব যেন স্বপ্ন, কোনো কথা বলতে ইচ্ছা করছে না, একেবারে চুপ করে থাকতে ইচ্ছা করছে। রাজার চিঠি কি আসবে না? এখনই যদি এই ঘর মিলিয়ে যান, যদি আসবে চিঠি, আজই আসবে। নরম ধীরে ছোড়া, জোরে জোরে ধীরে ছোড়া। আরে আরে চুপ চুপ। না ফকির, তুমি ভাবছো আমি ঘুমোচ্ছি, আমি ঘুমোইনি, আমি সব শুনছি। আমি যেন অনেক দূরের কথাও শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমার মা, আমার বাবা যেন শিবনের কাছে কথা করছে। ওই মাধব দত্ত।
ওহে মাধব দত্ত বল। ওহে মাধব দত্ত, আজকাল যে তোমাদের খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ। বলেন। মশাই, এইসব কথা নিয়ে পরিহাস করবেন না। আমরা নিত্যন্তই সামান্য লোক। তোমার এই ছেলেটি যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে আছে। ও ছেলে মানুষ, ও পাগল। ওর কথা কি করতে আছে? না, না। না না, এতে আশ্চর্য কি? তোমার- সেই জন্যই দেখছো না, তোমাদের ঠিক জানলার সামনেই রাজার নতুন ডাকঘর বসেছে। ওরে ছোড়া, ওরে ছোড়া, তোর নামে যে রাজার চিঠি এসেছে যে। সত্যি? এ কি সত্যি না হয়ে এই যায়? কি সত্যি না হয়ে যায়? তোমার রাজার সঙ্গে- সঙ্গে তোমার বন্ধুত্ব। এই- এই যে তার চিঠি। আমাকে হা, ঠাট্টা হা, করো, হা। আমাকে ঠাট্টা করো না। আমাকে ঠাট্টা করো না। ফকির, ফকির, তুই বলো না, এই এই কি কি- সত্য তার চিঠি? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, আমি আমি ফকির। ফকির তোমাকে বলছি। এই এস- সত্য তার চিঠি। কিন্তু আমি যেতে কিছুই দেখতে কিন্তু আমি যে এতে কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ। আমার চোখের সামনে সব সাদা হয়ে আসছে। মোড়ল মশাই মোড়ল মশাই, তুমি বলে দাও না এই চিঠিতে কি লেখা আছে? নিনে রাজা রাজা লিখছেন, আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়িতে যাচ্ছি। রাজভবন আমার জন্য মুড়ি মুরগির ভোগ তৈরি করে রেখো। রাজভবন একদণ্ড ভালো লাগছে না। হা হা হা। মোড়ল মশাই? বাবা, রাজ হ্যাঁ বলো, দোহাই বাবা, আপনার। রাজ তোমাকে ভালোবাসি। তিনি স্বয়ং আজ আসছেন। তার কাছে কিছু প্রার্থনা করো। এই আমি ঠিক করে তার কাছে কিছু প্রার্থনা করো। কারণ জানোই তো আমাদের অবস্থা ভালো না। সে আমি ঠিক করে রেখেছি পিসে মশাই। সে তোমার কোনো ভাবনা নেই। ঠিক করেছো বাবা। আমি তার কাছে চাইবো সে যেন আমাকে তার ডাকঘরে ঘরতলা করে দেয়। আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করে বেড়াবো। মোড়ল মশাই, মোড়ল মশাই, মোড়ল মশাই, আমি মনে করতাম আমি মনে করতুম তুমি তুমি আমার- আমার উপর রাগ করেছো। তুমি তুমি আমাকে আমাকে ভালোবাসো না। তুমি যে যে সত্যি- সত্যি তার চিঠি এনে দেবে কি তা আমি আমি মনে- মনে করিনি। দাও। দাও, আমাকে তোমার পায়ে ধুলো দাও। না এই ছেলেটা না, এই ছেলেটার ভক্তি শ্রদ্ধা আছে। বুদ্ধি নেই বটে, কিন্তু মনটা ভালো। এতক্ষণে 4 প্রহর হয়ে গেছে বোধহয়। ওই যে বাজছে ঢং ঢং ঢং। সন্ধ্যাবেলা কি উঠেছে ফকির? আমি কেন দেখতে পাচ্ছি না? ওরা জানলা বন্ধ করে দিয়েছে। আমি খুলে দিচ্ছি। বাইরে ও বল, ও কি মাধব দত্ত বল, ও কি এ কি উৎপাত? ওকে ও একই উৎপাত। হলো দা বলো না, কে তোমরা? বলো না। মোড়ল মশাই, মোড়ল মশাই, একটু ডাকাত নয়। কে রে? কে রে? আমি- আমি পঞ্চানন মোড়ল। তোদের তোদের মনে ভয় নেই নাকি? একবার। দেখো একবার, শব্দ থেমেছে। পঞ্চানন। পঞ্চাননের আওয়াজ পেলে যত বড় ডাকাতই হোক না কেন। তার যে ভেঙে তার যে ফেলেছে ভেঙে ফেলেছি, তাই তার- আর কোনো শব্দ নেই। মহারাজ মহারাজ রাত্রে আসবেন। কি সর্বনাশ, কি সর্বনাশ মোড়ল কি সর্বনাশ? কত রাত্রে দুধ, কত রাত্রে? আজ আজ 2 প্রহর রাত্রে। যখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহদ্বারের সামনে ঘন্টা বাজাবে ঢং ঢং ঢং, তখন হ্যাঁ তখন রাজা তার ভালো বন্ধুটিকে দেখবার জন্য সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছেন। তুমি ফকিরের কি? বাড়িটি দরজা যে বন্ধ। খুলে দাও, খুলে দাও। যত তার জানালা আছে সেসব খুলে দাও। বাবা বাবা, কেমন বোধ করছো? খুব ভালো কবিরাজ মশাই। আমার আর কোনো রোগ নেই, আর কোনো অসুখ নেই। সব তার জানলা খুলে দিয়েছো, সব তারাগুলোকে দেখতে পাচ্ছি। অন্ধকারের ওপারকার সব তারা। অর্ধরাত্রে রাত্রে রাজা যখন আসবে তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে? পারবো, আমি পারবো। বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো, তুমি অন্ধকারের আকাশে আমাকে ওই ধ্রুব তারাটিকে চিনিয়ে দাও। আমি সে তারা বোধহয় কতবার দেখেছি, কিন্তু সে যে কোনটা সে তো আমি চিনি না। তিনি সব চিনিয়ে দেবেন। এই ঘর এই ঘরটি রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুল
চিঠিকে কিন্তু এইভাবে রাখা চলবে না। না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু। তোমরা যখন আসোনি, উনি আমাকে রাজার চিঠি এনে দিয়েছিলেন। আচ্ছা বাবা, উনি যখন তোমার বন্ধু তাহলে উনিও এই ঘরে রইলেন। বাবা, বাবা, রাজা তোমাকে ভালোবাসে। বাবা, রাজা তোমাকে ভালোবাসেন। তিনি তিনি স্বয়ং আজ আসছেন। তার কাছে কিছু প্রার্থনা করো। আমাদের অবস্থা তো আমাদের অবস্থা তো ভালো না, সবই তো জানো। সে আমি ঠিক করে রেখেছি পিসে মশাই, তোমার কোনো ভাবনা নেই। কি ঠিক করেছো বাবা? আমি তার কাছে চাইবো সে যেন আমাকে তার ডাকঘরে ধরকরা করে দেয়। আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করে বেড়াবো। হায় আমার কপাল। পিসে মশাই, রাজা আসবেন, তার জন্য কি ভোগ তৈরি রাখবে? তিনি বলে দিয়েছে তোমাদের এখানে তার মুড়ি মুরগির ভোগ হবে। মুড়ি মুরগি? তুমি তো আগেই বলে দিয়েছিলে মোড়ল মশাই। রাজার সব খবরই তুমি জানো দেখছি, আমরা তো কিছুই জানতাম না। আমার বাড়িতে যদি লোক পাঠিয়ে দাও তাহলে রাজার জন্য ভালো ভালো কিছু কোনো দরকার নেই। এইবার তোমরা সকলে স্থির হও। এলো এলো ওর ঘুম এলো, ওর ঘুম এসেছে। প্রদীপের আলো নিভিয়ে দাও। এখন আকাশের ওই তারাটির থেকে আলো আসুক, ওর ঘুম এসেছে। আরে ঠাকুরদা, তুমি আমার ঠাকুরদা, জোরে বলতো ঠাকুরদা। আরে ঠাকুরদা, তুমি আমার মূর্তিটির মতো হাত জোড় করে দাঁড়িয়েছো কেন? আমার যে ভয় করছে। সেইসব কি হচ্ছে? কি ভালো লক্ষণ? তারার আলোতে আমার কি হবে? তারার আলোতে আমার কি হবে? চুপ কর। এ আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? চুপ করো অবিশ্বাসী, কথা তো। মঙ্গল, অমল, ও ঘুমিয়ে পড়েছে। আমি যে ওর জন্য ফুল এনেছি। ওর হাতে কি দিতে পারবো না? আচ্ছা, আচ্ছা দাও তোমার ফুল। ও কখন যাবে?